আব্বু আম্মু দাদিমার সাথে দেখা করে যাবেন। বাসার সামনে থেকে চলে গেছেন ভেতরে না গিয়ে। এটা শুনলে দাদিমণি আমাদের বকবে। লিয়া নির্বিকার থাকে। কেন জানি এই মানুষটাকে ভাইয়া সম্বোধনে লিয়ার মুখে আসে না। তাই তো কখনো কথা বললেও উইজ রাখে। লিয়া ওর মতো বাড়ির ভেতর যেতে থাকে। অবশেষে জারিফ ভেতরে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে জারিফ। সামনের টেবিলে হরেক রকমের নাস্তা রাখা। জান্নাত বেগম এক আসন বিশিষ্ট সোফায় বসে। তাহমিনা বেগম ব্যতিব্যস্ত হয়ে হবু জামাইয়ের জন্য নাস্তা নিয়ে আসেন। সবার সাথে কুশলী বিনিময় করে জারিফ। জান্নাত বেগমের সাথে নর্মালি কার্টেসি মেনটেন করতে এটা সেটা কথা বলছে জারিফ। তাসনিম জান্নাত বেগমের একপাশে দাঁড়িয়ে। তাসনিম রুমে যেতে চেয়েছিল, বাট তাহমিনা বেগম চোখ পাকিয়ে ইশারায় এখানেই থাকতে বলেন। এরই মধ্যে সিঁড়ি দিয়ে নামতে নামতে লিয়া জান্নাত বেগমকে ডেকে ওঠে। দাদিমণি। জান্নাত বেগম লিয়ার দিকে তাকিয়ে ইশারায় বোঝান। কি হয়েছে? লিয়া জান্নাত বেগমের পাশে আসে। সোফার এক হাতলের উপর বসে জান্নাত বেগমের গলা জড়িয়ে ধরে ম্লান স্বরে বলে, দাদিমণি, আমাকে এখন বাসায় যেতে হবে। আম্মু ফোন করেছিল, সামনে আমার বোর্ড এক্সাম, আর কালকে নাকি কিসে একটা সিগনেচার লাগবে রেজিস্ট্রেশন পেপারের জন্য। তাই কালকে কলেজে উপস্থিত থাকতেই হবে আমায়। একটু থেমে ফের ঠোঁট উল্টে বলতে থাকে, আব্বু নাকি অফিসের কাছে ঢাকায় গিয়েছে। এখন তো প্রবলেম হয়ে গেল। ড্রাইভার আঙ্কেল থাকলে তো আমায় তাও নিয়ে এসে যেত। এখন একটাই পথ খোলা আছে। তুমি তোমার নাতিকে বলো আমাকে এক্ষুনি বাসায় পৌঁছে দিতে। তাসনিম কপাল কুঁচকে বলে, তুষার তুষার তোকে পৌঁছে দিবে এখন। ও যে পরিমাণ অলস, আমার মনে হয় না এতটা পথ এখন রাতে যেতেও রাজি হবে। তাহমিনা বেগম ভরাট গলায় বলেন, তুষার তো এখন বাড়িতেও নেই, কোথায় আছে কে জানে। জান্নাত বেগম বলেন, এখনই যেতে হবে? রাত হয়ে গিয়েছে, কালকে সকালে যাস। আকাশে মেঘ করছে, এখন তো ঝড় বৃষ্টির কথা বলা কওয়া যায় না, যে কোনো সময় চলে আসে। তাই বলছি কাল সকালে যাস। আর আমি নিজেই তুষারকে বলে রাখবো। লিয়া মুখটা ভার করে ঠোঁট আওড়ায়। না, তুমি এখনই তোমার নাতিকে বলো। আর বাসায় যেহেতু ফিরতেই হচ্ছে, তাহলে কালকে প্রাইভেটে একটা এক্সাম আছে, এক্সামটা দেয়া যাবে। সো এখন গেলে রাতে তাও পড়া যাবে। আর দাদিমণি, হলুদের প্রোগ্রাম যেহেতু শহরে কমিউনিটি সেন্টার একসাথে হবে, তো সেখানে তো আপু সহ সবাইকে থাকতেই হবে, এখান থেকে যেতেই হবে তখন। তার চেয়ে বরং আমি আম্মুর সাথে একেবারে হলুদ অনুষ্ঠানে যাব, তারপর বাড়ির সবার সাথেই একসাথে ফিরবো। জান্নাত বেগম অবশেষে বলেন। আচ্ছা ঠিক আছে। অতঃপর তুষারের কাছে ফোন করে। তুষার দাদিমণিকে কিভাবে না করে এজন্য সহজেই রাজি হয়। তবে বলে এখন যেখানে আছে সেখান থেকে ফিরতে না হলেও 1-1.5 ঘন্টা লাগবে। এরই মধ্যে জারিফ বলে, দাদিমণি, আন্টি, আমি আসছি এবার। জারিফের কথার সাথে সাথেই তাসনিমের কিছু মনে হতেই হুট করে এসে বলে, এই লিয়া, তুই জারিফের সাথে যা। জারিফ তো ওদিক দিয়ে যাবে, তোকে ক্যান্টনমেন্টে নামিয়ে দিয়ে যাবে। লিয়া তৎক্ষণাৎ সাথে সাথে বলে ওঠে। না। লিয়ার কঠোর গলার না শব্দ শুনে সবাই অবাক চোখে লিয়ার দিকে তাকাতেই লিয়া হালকা হাসার চেষ্টা করে, ক্ষীণ আওয়াজে ঠোঁট আওড়ায়। মানে ভাইয়া তো বললো আসছে, ওয়েট করা যাক। জান্নাত বেগমও লিয়াকে সাপোর্ট দিয়ে বলেন। তুষার আসুক। এদিকে আকাশে মেঘের গর্জন শোনা গেল। জানলায় কাচের গ্লাস দিয়ে বিদ্যুৎ চমকানো দৃশ্যমান হলো, যা দেখে তাসনিম ঠোঁট প্রসারিত করে বলে, দেখেছো, বিদ্যুৎ চমকাচ্ছে। যদি ঝড় বৃষ্টি আসে, আর গ্রামের রাস্তাটা বেশ খারাপ, একটু বৃষ্টি হলেই গাড়ি যাওয়া মুশকিল হয়ে পড়বে। তখন কি করে যাওয়া হবে? তাই বলছি, এখনো যেহেতু বৃষ্টিপাত হয়নি আর জারিফ যাচ্ছে যেহেতু, তাই লিয়া তুই যেতে পারিস। তাসনিমের কথা শুনে জারিফ খানিকটা বিরক্ত হয়। কি দরকার আছে? একজন যেহেতু রাজি হচ্ছে না আর জান্নাত বেগমও যেহেতু না করলেন, সেখানে আবার উস্কে দেওয়ার মানে কি? জারিফ মনে মনে আওড়ায়। এই মেয়ে থেকে 500 গজ দূরে থাকে বেটার। এর সাথে দেখা হওয়ার পর থেকে ভালো কিছু হয়নি, সবসময় দুর্ঘটনা ঘটেছে। আমি শিওর এই মেয়ের সাথে থাকলে ঝামেলা না থাকলেও টেনে নিয়ে আসবে। তাসনিমের কথাটা জান্নাত বেগমকে বেশ ভাবাচ্ছে। তাহমিনা বেগমও একটু সুরেই বলেন, আম্মা, লিয়ার যেহেতু যেতেই হবে, সেহেতু তুষারের জন্য অপেক্ষা না করে জারিফের সাথেই যাক। জারিফ যেহেতু যাচ্ছেই, আর আকাশের অবস্থাও ভালো ঠেকছে না, ভ্যাপসা গরম পড়েছে।
ঝড় হতে পারে, তাই বেশি রাত হওয়ার আগেই জারিফের সাথে যাক। তবুও জান্নাত বেগম সম্মতি দিচ্ছেন না। এমন সময় তুষার কল করে বলে, গাড়ির গ্যাস ফুরিয়ে গিয়েছে, গ্যাস ভরতে সময় লাগবে, বড় সড় সিরিয়াল পড়েছে, এই সিরিয়াল কাটিয়ে গ্যাস ভরে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে যাবে। এটা শোনার পর সবারই চিন্তা বেড়ে যায়। অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থেকে সবশেষে জান্নাত বেগম স্থির করেন জারিফের সাথেই লিয়াকে পাঠানোর কথা। তাই গম্ভীর মুখাবয় করেই লিয়াকে জারিফের সাথেই যেতে বলে। তাসনিম জারিফকে উদ্দেশ্য করে বলে, তোমার কোনো সমস্যা নেই তো, না মানে লিয়াকে পৌঁছে দিতে? জারিফ বিড়বিড় করে বলে, আমি তো মনে করি এই মেয়ে আসছে একটা সমস্যা, সেখানে নতুন করার কি সমস্যা থাকবে? কেবল আসতে না আসতেই তার ইমার্জেন্সি যাওয়ার কল চলে আসলো। কালকে সিগনেচার ডেট হওয়ার ছিল। উফ। জারিফ জোর করে হাসার চেষ্টা করে, তারপর ভদ্রভাবে বলে, না, ঠিক আছে। লিয়ার ভীষণ রাগ হচ্ছে। হ্যাঁ, কালকে কলেজে ইমার্জেন্সি যাওয়ার ডাক পড়তে হলো, আর শেষমেশ কিনা এই লোকের সাথে আবার একা একা ফিরতে হচ্ছে। উফ, কি এক জ্বালা। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যার থেকে হাজার হাজার মাইল দূরে নিজেকে রাখতে চাই, ঘুরে ফিরে পরিস্থিতি আমাকে সেখানেই পৌঁছে দেয়। আমি বুঝতে পারছি না কেন হচ্ছে এমনটা। জারিফ গাড়িতে বসে, লিয়া বসে সিট বেল্ট বেঁধে নেয়। জারিফ চুপচাপ ড্রাইভিং করছে। লিয়া জানলা দিয়ে বাইরে বৃষ্টি দিয়ে দেখছে। দুজনেই চুপচাপ। সময়ের সাথে সাথে আকাশের অবস্থা আরো খারাপ হতে থাকে। কালবৈশাখী ঝড় আর প্রকৃতিতে কি তাণ্ডব চালিয়েছে, তার থেকে বেশি তাণ্ডব শুরু হনে। ইট পাথরের এই শহরে বড় বড় বাড়ি গাড়ির বহরে সবকিছুই ঠিক আছে, অথচ কিছুই যেন ঠিক নেই জারিফের কাছে। গতকালকের কালবৈশাখীর সাথে অঝোর বৃষ্টি যেন জারিফের জীবনকে থমকে দিয়েছে। এই পৃথিবীতে কখন কার জীবনে কি ঘটে কেউ কি তা বলতে পারে? তা মোটেও সম্ভব নয়। একটা রাত যা জারিফের জীবনটাকে দাঁড় করিয়েছে কঠিন থেকে কঠিনতর অবস্থায়। কাল অবধি বিয়ে নিয়ে যে উৎফুল্ল রঙিন স্বপ্ন নিয়েছিল জারিফ, তা যেন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপান্তরিত হয়। জারিফ চোখে মুখে অন্ধকার দেখছে, কি করবে ভেবে পাচ্ছে না। দিশেহারা সে। বিষণ্ণতায় ছেয়ে গেছে জারিফের মন মস্তিষ্ক। অনুশোচনায় জর্জরিত। অপরাধবোধ বুকের মধ্যে কেড়ে কেড়ে খাচ্ছে। আগের মতো সবকিছু স্বাভাবিক হবে কি, আর না সম্ভব? এই প্রশ্নের কোনোই উত্তর জানা নেই জারিফের। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 1টা বাজে। চারিদিকে পিন পতন, নীরবতা, নিস্তব্ধতায় ঘেরা। ব্যালকনিতে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে স্ট্রেট দাঁড়িয়ে আছে জারিফ। দৃষ্টি দূরে অন্ধকারে নিবদ্ধ। কালকে রাতের কথা মানসপটে ফের ভেসে উঠতেই চল শক্ত হয়ে যায়। রাগে ক্ষোভে অস্পষ্ট স্বরে আওড়ায়, যা কিছু ঘটেছে সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী। ওই মেয়েটা আজ 2 রাত আমার চোখের ঘুমকে আরাম করেছে, আমার স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করে তুলেছে। সবার কাছে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। দীর্ঘ হতাশার শ্বাস ফেলে, এক হাত মুঠো করে চোখ বন্ধ করে ফের মনে মনে আওড়ায়, ওই মেয়েটার কথা মতো চুপচাপ বসে থাকা বোধ হয় মোটে উচিত হবে না। সবাইকে সত্যিটা বলতে হবে। সবাই আমাকে ভুল বুঝলেও করার কিছু নেই। তবু প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কিছু করা মোটেও ঠিক হবে না। এমনিতে একদিন লস হয়ে গেছে। কালকে হলুদ, পরশু বিয়ে, আর বিয়ের আগে আমার বিষয়টা সবাইকে জানাতে হবে। আর সত্যিটাও মেয়ের মুখ থেকেই সবাই জানবে। এখন ফার্স্ট আমার ওর সাথে কথা বলা জরুরি। আজকে বৃহস্পতিবার শহরের আভিজাতপূর্ণ রুচিশীল একটা কমিউনিটি সেন্টারে হলুদের আয়োজন করা হয়েছে। একসাথে বরকনের হলুদ হবে। সবাই কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য রেডি। সেখানে জারিফ এখনো রুমে বসে হতাশার মধ্যে আছে। কিভাবে সত্যটা সবাইকে বলবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। এরই মধ্যে যারা এসে জারিফকে তাড়া দিয়ে যায়, সাথে হলুদের জন্য কেনা পোশাক রেখে যায়। জারিফ শাওয়ার নিয়ে সাদা পাঞ্জাবি আর উপরে হলুদ কোটি পরে নেয়। জারিফের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আগে লিয়ার সাথে কথা বলতে হবে। লিয়ার কথা মতো এত বড় বিষয় গোপন রাখা জারিফের পক্ষে পসিবল নয়। ওদিকে লিয়া যেন জীবন্ত লাশে পরিণত হয়েছে। কি থেকে কি হয়ে গেল এখনো তা লিয়ার বুঝে আসছে না। লিয়া বিষণ্ণ মন নিয়ে রুমের বিছানায় বালিশে মুখ গুজে শুয়েছিল। সেই মুহূর্তে রাজিয়া সুলতানা এসে লিয়াকে এখনো রেডি হতে না দেখে কিছুটা শক্ত গলায় বলেন, এই কি লিয়া, তুই এখনো রেডি হসনি? ওদিকে তুষার ফোন করেছিল, ওরা তো প্রায় চলে আসলো। আমাদের তো এখন কমিউনিটি সেন্টারে যেতে হবে, আর ওখান থেকে সরাসরি তো দাদু বাড়িতে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে, এমনিতেই রাহবারের মান্থলি এক্সাম থাকায় আগে থেকে যেতে পারিনি।
এজন্য তোর বড় মা ভীষণ আক্ষেপ করছে। যা, আর দেরি করিস না। লিয়া শোয়া থেকে উঠে বসে, মাথাটা নিচুই রাখে। লিয়ার মন মস্তিষ্ক বিষাদে ছেয়ে আছে। নিজেকে জড় বস্তুর ন্যায় মনে হচ্ছে, একদম অনুভূতিহীন লাগছে। রাজিয়া সুলতানা লিয়ার কোনো ভাবান্তর নেই দেখে কিঞ্চিত পরিমাণ কপাল কুঁচকে ফেলে। ফের সন্ধিহান গলায় বলে, বুঝলাম না, কি সমস্যা তোর? সেদিন যে তোর দাদু বাড়ি থেকে রাত করে বাসায় ফিরলি, তারপর থেকে আমি খেয়াল করছি তোকে কেমন যেন বিষণ্ণ লাগছে। শরীর খারাপ নাকি কোনো সমস্যা? আর এটাও বুঝতে পারছি না সেদিন অত লেট হলো কি করে। মায়ের সন্ধিহান গলার স্বর শুনে লিয়া অপ্রস্তুত হয়ে যায়। লিয়া ঘন ঘন চোখের পলক ফেলে, বুকের ভেতর ব্যথায় মোচড় দিয়ে ওঠে। সেকেন্ডেই চোখের কোণ বেয়ে নোনা জল ভরে ওঠে। দাঁতে দাঁত চেপে কান্না আটকে আমতা আমতা করে বলে ওঠে, সেদিনই তো বললাম গাড়ির সমস্যা হয়েছিল। রাজিয়া সুলতানা মুখ দেখে বোঝা যাচ্ছে উনি লিয়ার কথা এখনো পুরোপুরি বিশ্বাস করেনি। চোখ মুখ স্পষ্ট সন্ধিহান। লিয়া মনে মনে আওড়ায়, এখন যদি বলি আমি যাব না, তাহলে আম্মু সন্দেহ বাড়বে, বই কমবে না। তাই কষ্ট হলেও অনিচ্ছা হলেও আমাকে যেতে হবে হলুদে। লিয়া হতাশার দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে যায়। রাজিয়া সুলতানা লিয়ার পোশাক বের করে বিছানায় রাখে আর হাঁক ছেড়ে বলে, লিয়া, জারিফদের বাড়ি থেকে যে লেহেঙ্গা দিয়েছে বের করে রেখেছি। আর সময় 10 মিনিটস, এর মধ্যে ফার্স্ট রেডি হয়ে নিবি, কেমন? ছেলেপক্ষ আগে উপস্থিত হয়েছে, মেয়ে পক্ষ এখনো উপস্থিত হয়নি, তবে কাছাকাছি চলে এসেছে। যারা হলুদ শাড়ি পরেছে, সাথে হলুদ ফুলের কৃত্রিম অর্নামেন্ট। যারা শাড়িটা এক হাতে ধরে ভেতরে যেতে থাকে। নীল কমিউনিটি সেন্টারের দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। নীলকে দেখে যারা এগিয়ে যায়, গিয়ে চঞ্চল গলায় বলে, এই নীল ভাইয়া, আমার কয়েকটা পিক তুলে দে তো। নীল বড় বড় চোখ করে জারার দিকে তাকায়, অট্টহাসিতে ফেটে পড়ে। নীলের হাসি দেখে জারার মেজাজ খারাপ হয়। যারা ধমক দিয়ে বলে, এরকম হেহে করে হাসার কি হলো? মাথা খারাপ হলো নাকি? নাকি ভূত টুত ভর করলো? কোনটা? নীল ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, ভূত আসবে কোথা থেকে? সামনে যে পেতনি দাঁড়িয়ে আছে তাকে দেখে তো ভূত মহাশয় 500 গজ দূরে দিয়ে হাঁটবে। এ কি সেজেছিস, একদম পেতনি পেতনি লাগছে। নীলের এহেন কথা শুনে তটতট করে জারার ফুরফুরে মেজাজটা খারাপ হয়ে যায়। যারা রাগে গজগজ করতে থাকে। কত সুন্দর করে হলুদ শাড়ি পরেছে, ছোট মা তো বলেছিল একদম হলুদ পরি লাগছে। সেখানে নীলের এমন কথায় যারার রাগ আকাশ সম হয়। সবার মুখে হাসি, দারুণ আনন্দ ঘন পরিবেশ। তবু এক ফোঁটা আনন্দ নেই জারিফের মনে। জারিফ লিয়ার সাথে কথা বলবে, সেই চিন্তায় লিয়ার অপেক্ষায় আছে। যেভাবেই হোক লিয়ার সাথে কথা বলতে হবে। এমন সময় নীল জারিফের পাশে এসে দাঁড়ায়, সূক্ষ্ম নজরে নোটিশ করে, মুচকি এসে গমগমে স্বরে বলে ওঠে, তো ব্রো, এত অধীর আগ্রহে কার জন্য অপেক্ষা করছিস? নিশ্চয়ই তোর বউয়ের জন্য। জারিফ হঠাৎ করে ক্ষীণ আওয়াজে বলে ওঠে, হুম। হুম। কথাটা বলার পরপরই জারিফের হুঁশ হয়। জারিফ খানিকটা অপ্রস্তুত হয়, নীলকে এড়িয়ে যেতে বলে। আমার একটা কল করার আছে। এটা বলেই জারিফ এখান থেকে প্রস্থান করে, নিরিবিলি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। এর মধ্যে কোন পক্ষে সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। তাসনিমকে হলুদ শাড়ি, গায়ে হলুদ গাঁদা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। হলুদ সাজে তাসনিমকে খুব সুন্দর লাগছে। তাসনিমকে স্টেজে বসানো হয়। এত সুন্দর পরিপূর্ণ সাজগোজ। তারপরেও তাসনিমের মনের মধ্যে কিছুর যেন অপূর্ণতা রয়ে গেছে। আজ হলুদ, কাল বিয়ে। এতে তো তাসনিমের খুশি হওয়ার কথা, মনটা প্রফুল্ল থাকার কথা। এসবের জায়গায় তাসনিমের মনে বিষণ্ণতা ঘিরে ধরেছে। জোর করে মুখে কৃত্রিম হাসিয়ে ঝুলিয়ে রেখেছে। নিজেকে রোবট রোবট লাগছে, অনুভূতি শূন্য মনে হচ্ছে। লিয়া সবার ভিড় থেকে একটু দূরে ম্লান মুখে দাঁড়িয়ে আছে। নীল লিয়াকে দেখে এগিয়ে আসে। নীল প্রথম থেকে লিয়াকে নোটিশ করছে। লিয়া কিছু নিয়ে চিন্তিত, আর সবার থেকে কেমন দূরে দূরে আছে। হলুদ লেহেঙ্গায় লিয়াকে চমৎকার লাগছে, তবে মুখটা মলিন। লিয়ার ভারী মুখশ্রীতে এক নজর তাকিয়ে নীল ঠোঁট কামড়ে ধরে বলে, এই মিস লিয়া, আপনার কি মন খারাপ? আপনাকে কেমন জানি বিষণ্ণ লাগছে। লিয়া ছোট্ট শ্বাস ফেলে, চোখের কোণের অংশটুকু এক আঙ্গুল দিয়ে আড়ালে মুছে নেয়। ম্লান স্বরে বলে, না, ঠিক আছে তো, কোনো সমস্যা নেই।